কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে বিধান 28 ও বিধান 29-এর অধিক ছাঁটাইকৃত চাউল হাটবাজারে মিনিকেট, নাইজার শাইল, জিরা শাইল অথবা কাটাইভোগ নামে বিক্রি হচ্ছে, যাতে পুষ্টিমানে ব্যাপক ঘাটতি রয়েছে। তারপরও আমরা না জেনে শুধুমাত্র চাউল দেখতে চিকন ও অপেক্ষাকৃত সাদা বলে কিনে নিচ্ছি। এই ভ্যারাইটি বিধান 28-এর সিদ্ধ চাল, নর্মাল পলিশ, আর এইটা হলো ওভার পলিশ, অতিরিক্ত ছাঁটাই করা। বাজারে যেটা মিনিকেট নামে বিক্রি হচ্ছে, এই যে এখন পাশাপাশি এই দুটা চাল দেখলেই এইটা মিনিকেট নামে বিক্রি হচ্ছে বিধান 28, আর এটা বিধান 28 নামে বিক্রি হচ্ছে। অর্থাৎ এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, অথচ এটা বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেটা খেয়ে মানুষ সমস্যাগ্রস্ত হবে, রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, সেইটার দাম হচ্ছে বেশি, আর যেটা খেয়ে সুস্থ থাকবে সেটার দাম হচ্ছে কম। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের শস্য মান ও পুষ্টি বিভাগের এক পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশে চাউল কল এলাকায় অধিক ছাঁটাই করে বিক্রির কারণে প্রতি বছর 2.5 থেকে 3 মিলিয়ন মেট্রিক টন চাউল নষ্ট হচ্ছে। অথচ চাউল ছাঁটাইয়ের সাধারণ মান হচ্ছে শতকরা 10 থেকে 12 ভাগ। উল্লেখ্য, চাতাল মালিকেরা চাউলকে লম্বা ও চিকন করার জন্য শতকরা 25 থেকে 30 ভাগ ছাঁটাই করে থাকেন। এটা হলো আমাদের রাঙ্গাপিন্ডি আতপ চাল, আর এই চালটা হলো সিদ্ধ চাল। এটার উপরে যে আবরণটা আছে এলু ইউরিন লেয়ার, এটাকে আমরা বলি অ্যান্থোসায়ানিন। আর অ্যান্থোসায়ানিনটা হলো ক্যান্সার প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি আছে, ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা আছে অ্যান্থোসায়ানিনের। এরকম ভ্যারাইটি আমাদের ট্রেডিশনাল ভ্যারাইটিগুলির মধ্যে যথেষ্ট রয়ে গেছে। তাছাড়া আমাদের দেশে আরও অনেক ভ্যারাইটি, মধ্যে দুইটা ভ্যারাইটি আছে। একটা হলো BR5 আর একটা হলো বিধান 34। এই দুইটার অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, যারা বার্ধক্যকে প্রতিরোধ করতে পারে, অর্থাৎ একটা মানুষ দেরিতে বুড়ো হবে, তার এইজিংটা কমায় দেওয়া যায়। সেই ভ্যারাইটি দুটো হলো BR5 এবং বিধান 34। জমিতে ধান উৎপাদনের জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমাদের দেশের মাটিতে মাত্র 1% জৈব পদার্থ বিদ্যমান, ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণও কম। তাই ধান উৎপাদনে জমিতে বাইরে থেকে নাইট্রোজেন প্রয়োগ করতে হয়। রাসায়নিক ব্যাখ্যা অনুযায়ী ধান গাছ যে পরিমাণ নাইট্রোজেন শোষণ করে তার মাত্র 30 ভাগ আছে রাসায়নিক বা অজৈব সার থেকে,
বাকি 70% আসে জৈব সার ও বিভিন্নভাবে বাতাস থেকে আহরিত নাইট্রোজেন থেকে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাকৃতিকভাবে নাইট্রোজেনের উৎস হিসেবে অ্যাজোলা নিয়ে গবেষণা করছেন। গবেষণায় দেখা গেছে বোরো ধানে নাইট্রোজেন কম ব্যবহার করে অ্যাজোলার মাধ্যমে 20 থেকে 25% ফলন বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে অ্যাজোলা প্রয়োগে অর্ধেক ইউরিয়া সাশ্রয় হয়েছে। এজোলা এটা ফার্ন জাতীয় ক্ষুদে উদ্ভিদ, নীলাভ শেওলা জাতীয় এক ধরনের শৈবাল। জমিতে যদি আমরা 100 থেকে 200 গ্রাম সতেজ এজোলা প্রতি বর্গ মিটারে প্রয়োগ করি, 10 থেকে 15 থেকে 20 দিনের মধ্যে একটা স্তর তৈরি করে, এবং এতে দেখা যায় যে 1 হেক্টর জমিতে প্রায় 10 থেকে 15 টন জৈব সার যোগ হয় এতে, এবং বাতাস থেকে প্রায় 20 থেকে 25 কেজি এন, যা 44 থেকে 45 কেজি সমপরিমাণ ইউরিয়া সারের সমপরিমাণ। বড় সিজনে 2টা স্তর তৈরি করতে পারি, তাহলে কমপক্ষে 44 থেকে 50 কেজি এন, যা 100 থেকে 195 থেকে 100 কেজি ইউরিয়া সারের সমান ইউরিয়া যোগ করতে পারে মাটিতে। যদি আমরা শুধু এজোলা দিয়ে যদি ধান চাষ করতে চাই, তাহলে দেখা যায় যে শতকরা 20 থেকে 25% ফলন বৃদ্ধি পায়। আর যদি আমরা 2টা লেয়ার যদি যোগ করতে পারি, তাহলে প্রায় অর্ধেক ইউরিয়া সার সাশ্রয় হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে, এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়। আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি গুরুত্বপূর্ণ রোগ। এটি একটি ভাইরাস রোগ। এই রোগে অনেক মুরগি আমাদের দেশে মারা যায়। এটার প্রতিষেধক হিসেবে রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন শাখা থেকে প্রতি বছর আমরা প্রায় 20 কোটি থেকে 24 কোটি ভ্যাকসিন উৎপাদন করে থাকি। এখানে 2 ধরনের ভ্যাকসিন হয়। এইটার নাম BCRDB ভ্যাকসিন। এটা বাচ্চা মুরগিকে দেওয়া হয়। বাচ্চা মুরগিকে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 1 চোখে 1 ফোঁটা অথবা 2 চোখে 2 ফোঁটা এর একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা 2 ফোঁটা করে দেই, তাহলে 50টা মুরগিকে দেওয়া যাবে। আর 1 ফোঁটা করে যদি দেই, তাহলে 100টা মুরগিকে দেওয়া যাবে। এটা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়। আবার 3 দিন দিলে 15 দিন পর, অর্থাৎ 18 দিনের মাথার থেকে 25 দিনের মাথায় আবার এই ভ্যাকসিনটা ওই মুরগিকে দিলে 2 মাস পর্যন্ত ওই মুরগির কোনো রানীক্ষেত রোগ হবে না। 2 মাস যখন বয়স হয়ে যাবে, তখন ওই মুরগিকে, এটার নাম হচ্ছে RDB ভ্যাকসিন, অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। এটা 2 মাস বয়সে তখন আমরা এটার মধ্যে 100 সিসি পানি গোলাইয়ে, বিশুদ্ধ পানি গোলাইয়ে প্রতিটা মুরগির রানের মাংসে 1 সিসি করে দিলে ওই মুরগিটি 5 থেকে 6 মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকবে। ওই মুরগির আর কোনো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে প্রতি 6 মাস পর পর আমরা এই রানীক্ষেত রোগটি দিলে তার কখনো আর রানীক্ষেত রোগে মুরগি মারা যাবে না। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়। 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়।
বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। রানীক্ষেতই ছিল মুরগির প্রধান রোগ। তো তারপরে গাম্বুরো বা এভিনিউ ইনফ্লুয়েঞ্জার তো ইদানিং আসলো। তো ওই সময় দেখা যাইতো যে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করলেই একটা খামার নিরাপদ। তো বাংলাদেশের রানীক্ষেতের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। আমরা সরকারিভাবে যে রানীক্ষেতের ভ্যাকসিন সরবরাহ করে এটাই আমরা পেয়ে থাকি। বাচ্চা মুরগির টিকার ক্ষমতা 6 থেকে 7 সপ্তাহ স্থায়ী হয়। বড় মুরগিকে 6 মাস পর পর টিকা দিতে হয়। রানীক্ষেত রোগ পোল্ট্রি শিল্পের বিকাশে একটি বড় অন্তরায়। সুস্থ মোরগ মুরগিকে টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন এই টিকা ব্যবহারের ভূমিকা রেখে পোল্ট্রি শিল্পের উন্নয়নে অবদান রাখি। এটা লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট। এখানে অনেকগুলো টিকা উৎপাদন হয়। তার মধ্যে আমরা রানীক্ষেত টিকা শাখায় এখানে বিসিআরডিবি এবং আরডিবি এই 2 ধরনের টিকা তৈরি করি। বিসিআরডিবি হলো বাচ্চাদের জন্যে আর আরডিবি হলো বড় মুরগিদের জন্যে। এবং এটা তৈরি করার র ম্যাটেরিয়ালস কাঁচামাল যেটা প্রথম এটা হলো ডিম। এই ডিম আমরা সাধারণত 3 থেকে 5 দিন বয়সের ডিমগুলো আমরা সরকারি খামার থেকে ফার্টাইল ডিম মুরবর ডিম সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমাদের এখানে ইনকিউবেটর মেশিন আছে, রুম আছে। ওখানে আমরা ইনকিউবেটর মেশিনে ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে ডিমগুলো দেই। ওখানে 10 দিন 11 দিন এটা নির্দিষ্ট সময় মেনটেন করে ওর ভিতরে বাচ্চা গ্রো করা হয়। বাচ্চা গ্রো করার পরে এবার ওই নির্দিষ্ট সময় যখন হয় আমরা একটা ক্যান্ডলিং করি। ক্যান্ডলিং করার পরে আমরা দেখি ওর ভিতরে মানে ইনোকুলাম মানে ভাইরাস ওর ভিতরে সিড ভাইরাসটা ঢুকানো যাবে কিনা। এবার সিড ভাইরাসটা ওর ভিতরে সময় নির্দিষ্ট সময় আমরা ওইটা ঢুকাই ড্রিলিং করার পরে ওই ডিমটা। এরপরে ওইটা আবার চিলিংয়ে রাখা হয়। তারপরে আমরা ওই নির্দিষ্ট সময় পরে আরও 24 ঘন্টা পরে আমরা ডিমটা এখানে ওই যে ওর মুখটা কাটে ওর ভিতর থেকে ওই ইনোকুলাম মানে ওর যে ফ্লুইডটা ওই ফ্লুইডটা কারেকশন করে ওইটাই হলো মেনলি আমাদের ওইটা থেকে এই মানে ভ্যাকসিনটা তৈরি হবে। তারপরে আমরা ইনোকুলাম রেখে দিয়ে ওর ভিতরে বিভিন্ন ধরনের যেমন দুধ তারপরে এরকম অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন পেনিসিলিন এটা মিশাই যাতে ওইটাতে ইনফেকশন না হয়, ওইটা যাতে ইনফেক্টেড না হয় এই জন্য এই ওষুধপত্র অ্যান্টিবায়োটিক মিশানো হয়। তারপরে ওখান থেকে নির্দিষ্ট ওই যেমন বিসিআরডিবির জন্য আমরা 3 সিসি, আরডিবির জন্য 2 সিসি করে ওই যে ছোটো ছোটো যে ভায়াল ওর মধ্যে আমরা ওই ইনোকুলামগুলো ওই অটোমেটিক সিরিল দিয়ে ওর ভিতরে ঢুকাই। ঢুকানোর পরে এবার ওইটা আমরা আমাদের ফ্রিজ ড্রায়ার মেশিন আছে ওইটার ভিতরে 22 ঘন্টা 23 ঘন্টা মতো রাখলে ওইটা ওই ফ্লুইডটা শক্ত মতো হয়ে যায়। এবার 22 থেকে 23 ঘন্টা পরে আমরা ফ্রিজ ড্রায়ার মেশিন থেকে বের করে এনে এবার উপরে ক্যাপিং করি। ক্যাপিং করার পরে এটা ফাইনালে আমরা স্টোরেজে ঢুকাই দিই। স্টোর থেকে আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিতরণ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে, দেখতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলা